স্টুডেন্টস, এই ভিডিওতে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জিওমেট্রিক্যাল অপটিক্স পোর্শনের যে ডেরিভেশন গুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং যে ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতেই হবে তার একটা আলোচনা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো এবং খাতা পেন সঙ্গে নিয়ে দেখো। যেখানে প্রয়োজন হবে সেখানে পজ করে তোমরা এই বোর্ড থেকে নিজের মতো করে এখানে তোমাদের খাতায় নোটস নিয়ে নেবে। স্টুডেন্টস, এই হচ্ছে তার লিস্ট। প্রথমেই তোমাকে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f এই প্রমাণটা দু রকমের গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল এবং অবতল অর্থাৎ কনভেক্স আর কনকেভ এই দু রকম দর্পণের ক্ষেত্রেই এই প্রুফটা বারবার প্র্যাকটিস করে রাখবে তোমরা, কারণ পরীক্ষায় দু রকম প্রুফই আসতে পারে। এরপরে এফ ইকুয়াল টু r/2 এই প্রুফটা, এটা মাধ্যমিকেও তোমাদের আসতো, এটা ক্লাস 12এও আসতে পারে, তাই এটাও প্র্যাকটিস করবে। তারপরে নিউটনস ফর্মুলা xy ইকুয়াল টু এফ স্কোয়ার, আশা করি এটা বুঝতে পারছো। এক্স আর ওয়াই হচ্ছে ফোকাস থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব। এরপরে রয়েছে, এরপরে এগুলো তোমাকে মনে রাখতে হবে। রৈখিক বিবর্ধন মানে হচ্ছে মাইনাস v/u, ক্ষেত্র বিবর্ধন মানে হচ্ছে ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল, মানে যে ইমেজের ক্ষেত্রফল বাই অবজেক্টের ক্ষেত্রফল, টাইম স্কোয়ার হয় সবসময়। মানে রৈখিক বিবর্ধন যেটা, তার স্কোয়ার করলে ক্ষেত্র বিবর্ধনটা চলে আসে। আর অক্ষীয় বিবর্ধন যেটা, সেটা হচ্ছে এম স্কোয়ার। অনেক সময় প্রমাণ করতে যায় যে প্রমাণ করো যে অক্ষীয় বিবর্ধনটা এম স্কোয়ার হবে, রৈখিক বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের স্কোয়ার করলে অক্ষীয় বিবর্ধন হবে, এটা কিন্তু প্রুফ করতে দেয়। এটা তোমাদের বইতে দেখবে করে দেওয়া আছে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে প্রমাণ করতে দেয় যে প্রতিবিম্বের যে বেগটা, বক্রতলের প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্বের যে বেগ, সেই বেগটা অবজেক্টের বেগের সাথে এম স্কোয়ার গুণ করলে চলে আসে, সামনে একটা মাইনাস থাকবে। এখানে এম হচ্ছে কিন্তু রৈখিক বিবর্ধন। এইবারে রয়েছে প্রতিসরণে কি কি পড়তে হবে তার একটা লিস্ট। এখানে দেখো, প্রথমেই আমরা বলেছি যে প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা, যখন আলো লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে যে ফর্মুলাটা হয়, মানে এক্ষেত্রে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতার মানে হচ্ছে আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যে আপাত গভীরতাটা, সেটা অ্যাকচুয়ালি মনে হয় যেন কম। তখন আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার যে সম্পর্ক, সেটা হচ্ছে μ2/μ1, যেখানে μ2টা হচ্ছে যেখানে বস্তুটা রয়েছে যেটা কিনা ঘন মাধ্যম, আর μ1টা হচ্ছে যেখানে তোমার চোখ রয়েছে যেটা কিনা লঘু মাধ্যম। এবং একই রকম ভাবে যখন তোমার বস্তুটা থাকবে লঘু মাধ্যমে আর চোখ থাকবে ঘন মাধ্যমে, সেক্ষেত্রে উচ্চতা হয়ে যাবে আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। এই যে ফর্মুলাটা সেখানে দেখো, সেই ফর্মুলাটা হবে μ2/μ1। এই দুটো ফর্মুলার ছবি এঁকে যে প্রুফটা রয়েছে, সেই প্রুফটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের। এরপরে আহ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা কেস আছে, যেখানে তোমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে মাছ যখন জলের তলায় থাকে, তখন সে যে বৃত্তটা দিয়ে জলের উপর যে বৃত্তটা দিয়ে গোটা মানে পরিবেশকে সেই মাছ দেখতে পায়, সেই বৃত্তের রেডিয়াসটা কত হবে, যেখানে মাছটা ধরে নাও এই যে গভীরতায় রয়েছে। সেক্ষেত্রে এই ফর্মুলাটা কিভাবে আসছে তার প্র্যাকটিস অবশ্যই তোমাকে করে রাখতে হবে। প্রিজমের চ্যুতিকোণ নির্ণয় করার জন্য এই যে ফর্মুলাটা, সেটা ডেরিভেশন এবং ন্যূনতম চ্যুতি যে কন্ডিশন এবং তার ডেরিভেশন, সেটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। এবং তার সাথে যে গ্রাফটা রয়েছে, সেই গ্রাফটা আমি এখানে লিখিনি, সেই গ্রাফটা অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে। এরপরে যদি প্রিজমটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে প্রিজমের চ্যুতিটা ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এই যে প্রুফটাও তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে, এটাও পরীক্ষায় দেয়। এবং প্রিজম থেকে রশ্মি ঢুকলো, যেমন এখানে প্রিজমের রশ্মি ঢুকেছে, কিন্তু দেখো রশ্মিটা ধার ঘেসে বেরিয়ে গেছে। এখন এইটা হচ্ছে লিমিটিং কন্ডিশন, যেখানে দেখা যাচ্ছে রশ্মিটা জাস্ট প্রিজম থেকে জাস্ট বেরিয়েছে, একটু হলে কিন্তু আর বেরোতো না। অর্থাৎ প্রিজমে আলো ঢুকবে কিন্তু বেরিয়ে আসবে না, তার যে লিমিটিং কন্ডিশন সেইটা কত, সেইটা যে প্রুফ করেছে। এই যে এক্সপ্রেশনটা প্রুফ তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে। যেখানে আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, প্রিজমের উপর যে অ্যাঙ্গেলে এটা পড়ছে। এবার এই আই এর ভ্যালু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 90 ডিগ্রি হতে পারে। সেক্ষেত্রে এ এর ভ্যালু হয়ে যাবে 2 ইন্টু থিটা সি, অর্থাৎ যা সংকটকোণ সে মিডিয়ামের, সেই সংকটকোণের ডাবল যদি তুমি অ্যাঙ্গেল অফ প্রিজম রাখো, তাহলে কোনোভাবেই আলো যেমন ভাবেই পড়ুক না কেন, আলো কিছুতেই বেরোবে না। কারণ আলো সবচেয়ে বেশি কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে পড়তে পারে, তাই না? তার থেকে কম যে কোনো অ্যাঙ্গেলে পড়লে কিন্তু আলো, তার থেকে মানে কম যে কোনো অ্যাঙ্গেলে পড়লে কিন্তু আলো সেক্ষেত্রে আর বেরোবে না, যদি তুমি প্রিজম কোণটা থিটা সি ডবল থিটা সি রাখো। বেশ, এরপরে আরেকটাও প্রুফ দেয়, যেখানে আপাতন কোণের সীমাস্ত মানটা বার করতে দেয়, যে ঠিক কত আপাতন কোণে পড়লে পারে প্রিজম থেকে আলো বেরোবে না, সেখানে এ যাই হোক না কেন, প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজম যাই হোক না কেন, আপাতন কোণটা কত হলে আলোটা প্রিজম থেকে বেরোবে না, সেটাও কিন্তু একটা প্রুফ দেয়, প্রায়ই করতে দেয়, পরীক্ষাতেও অনেকবার এসেছে। সেই প্রুফটাও কিন্তু তোমাকে এখানে করে রাখতে হবে। এবং তার সাথেই পড়তে হবে যে পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজমের নীতিটা এটাই যে প্রিজমে আলো পড়বে এবং আলোটা দেখা যাবে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে, প্রতিসরণ হচ্ছে না। কেন? তার কারণ আমরা পূর্ণ প্রতিফলক প্রিজমটা বানাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই কোণগুলো তার 45 ডিগ্রি হবে, ঠিক আছে, আর দুটো বাহু সমান হবে, আর এই কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এইখানে যখন আলোটা পড়বে, সোজা যখন আলো পড়ছে, তখন কি হবে? সোজা আলো পড়া মানে হচ্ছে এই বিন্দুতে যদি তুমি এইভাবে তুমি লম্ব টানো, তাহলে আপাতন কোণ যেটা হবে, সেই আপাতন কোণটা সবসময় কাঁচের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তার থেকে বেশি হবে। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেলে যদি আলো পড়ে, তাহলে সেই আলোটা কি হবে? পুরোপুরি প্রতিফলিত হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। এবং এই কনসেপ্টটাকে ইউজ করে কি করা হয়, অনেক সময় বিভিন্ন রকম অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যে ইমেজটা তৈরি হয়, সেই ইমেজটা উল্টো তৈরি হয়। তো সেই ইমেজটা যখন তৈরি হলো, সেই ইমেজটাকে আবার ইমেজ থেকে আসা যে রেটা, সেই রেটাকে আবার প্রিজমের মধ্যে দিয়ে পাস করিয়ে ইমেজটাকে আবার সোজা করে দেওয়া হয়, অর্থাৎ সোজা প্রতিবিম্ব তৈরিতে এটা কিন্তু কাজে লাগে। এখানে দুটো প্রসেস দেখানো হয়েছে, যেখানে দুটো ক্ষেত্রেই উল্টো থেকে সোজা প্রতিবিম্ব তৈরি হবে। এবং এখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সোজা, বা এটা যেটা রয়েছে সেটাকে উল্টো করে আঁকা হয়ে গেছে। আমার আঁকা উচিত ছিল এটাকে উল্টো, এটাকে সোজা। তাহলে উল্টো কিছু রয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে, এখানে গিয়ে সেটা হয়ে যাবে সোজা। খেয়াল করে দেখো, কারণ এই যে পা থেকে আলোটা দেখো প্রতিফলিত হয়ে
দেখো পাতেই গেছে, আর মাথা থেকে আলোটা এইভাবে প্রতিফলিত করে মাথায় গেছে, অর্থাৎ এই মাথা চলে গেছে এখানে, এই পা চলে গেছে এখানে, অর্থাৎ উল্টো জিনিসটা সোজা হয়ে গেল। এখানেও তাই, এখানেও দেখা যাচ্ছে যে উল্টো জিনিসটা ছিল সেই জিনিসটা হয়ে গেছে এখানে সোজা। এখানে হচ্ছে রশ্মিটা যেটা গেছে তার কোনো চ্যুতিই হয়নি, দেখো প্যারালাল গেছে, প্যারালালি বেরিয়ে গেছে, এইদিকে এদিক থেকে এসে এদিকে গেছে, তাহলে এই রশ্মিটা কোনো অ্যাঙ্গুলার ডেভিয়েশন কিন্তু হয়নি, কোনো রকম চ্যুতি হয়নি, কিন্তু তা সত্ত্বেও উল্টোটা সোজা হয়ে গেছে, মানে উল্টো প্রতিবিম্ব সোজা হয়ে গেছে। এখানে দেখো রশ্মিটা চ্যুতি হয়ে গেছে 180 ডিগ্রি, অর্থাৎ রশ্মি গেছে এদিকে কিন্তু ব্যাক করেছে উল্টো দিকে, অর্থাৎ রশ্মির চ্যুতি হচ্ছে 180 ডিগ্রি। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তোমার উল্টো প্রতিবিম্ব হয়েছে সোজা, মানে দুভাবে উল্টো প্রতিবিম্বকে সোজা করা যায়, একটা রশ্মি চ্যুতি না ঘটিয়ে আর একটা রশ্মির 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে, এবং দুটোই কিন্তু কনসেপ্টটা বেস করে আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্টের উপর। এটা তোমাদের ছবি আঁকতে দিতে পারে। এরপরে এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে, যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যখন রশ্মি যায় তখন তার পার্শ্ব সরণ হয়, ল্যাটারাল শিফট হয়। সেই ল্যাটারাল শিফটের এক্সপ্রেশনটা খুব পপুলার এক্সপ্রেশন হচ্ছে এই মাঝের এক্সপ্রেশনটা, এটা একটা এক্সপ্রেশন, এটা 2 নম্বর এক্সপ্রেশন, এটা 3 নম্বর এক্সপ্রেশন। এই পপুলার এক্সপ্রেশন হচ্ছে 2 নম্বরটা খুব পরীক্ষায় আসে, যেখানে বলে দেয় যে এখানে যে আপতন কোণ যেটা হয়েছে সেই আপতন কোণটা খুব ছোট যদি হয় তাহলে প্রমাণ করো যে পার্শ্ব সরণ হচ্ছে এটা। এখানে টি হচ্ছে এইটার ফলকটার থিকনেস। ঠিক আছে, এটা খুব পপুলার। এছাড়া এই দুটো একটু প্র্যাকটিস করে রাখবে, তোমাদের বইতে এটা মানে ডেরিভেশন করে দেওয়া আছে। এখানে প্রশ্ন করা হয় যে থিটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়ে সেক্ষেত্রে পার্শ্ব সরণ হচ্ছে এটা, এই এক্সপ্রেশনটা। এবং এখানে আরেকটা এক্সপ্রেশন আমি লিখেছি, এখানে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেল যদি মানে প্রতিফলিত রশ্মি মানে এইখানে আলোটা পড়ে তো এদিকে প্রতিফলন হবে, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে পার্শ্ব সরণ হবে এটা। এই তিনটি তোমরা প্র্যাকটিস করে রাখবে, আসার চান্স বেশি হচ্ছে 2 নম্বরটা, এটা খুব পপুলার। বলো, এরপরে আসবে গোলীয় তলে প্রতিসরণ সংক্রান্ত ব্যাপারগুলো। এখানে এর মধ্যে কিন্তু লেন্সটাও ইনক্লুডেড রয়েছে। এখানে গোলীয় তলের প্রতিসরণ সম্পর্কিত যে ফর্মুলাটার খুব রেনাউন্ড ফর্মুলা, সেটা হচ্ছে μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। এখানে μ1 হচ্ছে গিয়ে যেখান থেকে আলো আসছে সেই জায়গাটার প্রতিসরাঙ্ক, আর μ2 হচ্ছে যেখানে আলো যাচ্ছে সেই জায়গাটার প্রতিসরাঙ্ক। ভি আর ইউ তো তোমরা জানোই, আর আরও তোমরা জানো। এই প্রুফটা কিন্তু খুব পরীক্ষায় এসে বারবার প্র্যাকটিস করবে। এই পরীক্ষায় এই প্রুফটা করতে গিয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের আটকে যায়, ভালো করে প্র্যাকটিস করা হয় না বলে, তাই এই প্রুফ বারবার প্র্যাকটিস। এরপরে উত্তল এবং অবতল লেন্স দুটোর ক্ষেত্রেই 1/p মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই প্রুফটা বারবার করে প্র্যাকটিস করবে। এটা জিওমেট্রিক্যাল জ্যামিতির অনেক রকম ফর্মুলা, এখানে অনেক রকম নীতি এখানে ইউজ হয়, তাই ভালোভাবে এটা প্র্যাকটিস করতে হবে। আবার সেই এখানেও নিউটনসের ফর্মুলা রয়েছে, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কয়ার, এটাও প্র্যাকটিস করবে। এবং লেন্স মেকার ফর্মুলাটা ডেরিভেশন এবং সেই ফর্মুলা থেকে বিভিন্ন কার্ভেচার যুক্ত লেন্সের বিভিন্ন রকম ফোকাল লেন্থ কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। দুটো লেন্সের যদি কম্বিনেশন হয় তাহলে তার ফোকাল লেন্থ এটা হয়ে যায়, এটাও কিন্তু তোমাকে প্রুফ বারবার প্র্যাকটিস করে রাখতে হবে। এছাড়াও উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন সম্পর্কিত, মানে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কিছু মানে ধরাবাঁধা প্রুফ আছে, এই 5টা প্রুফ রয়েছে ধরাবাঁধা, এই প্রুফগুলো প্র্যাকটিস করবে তোমরা। বলে দিচ্ছি, এখানে ডি হচ্ছে পর্দা আর বস্তুর মধ্যে দূরত্ব, মাঝখানে থাকবে লেন্স। তাহলে পর্দা আর বস্তুর মধ্যে দূরত্ব ঠিক কতটা হলে দুটো পজিশনে, লেন্সের দুটো পজিশন বলো বা লেন্সটাকে ফিক্স রেখে বস্তু দুটো পজিশনে তুমি দুটো প্রতিবিম্ব পাবে। তো এরকম কন্ডিশন কখন এটা হতে পারে, তার কন্ডিশন হচ্ছে যখন ডিটা 4f এর থেকে তোমার বড় হতে হবে, তবেই কিন্তু এই কন্ডিশনটা মানে এই ব্যাপারটা ঘটবে। এর সাথে সম্পর্কিত এই যে ফর্মুলাটা, যেখানে f ইকুয়াল টু d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4d রয়েছে, যেখানে x হচ্ছে ওই যে দুটো বস্তু যদি রাখলে না সেই দুটো বস্তুর মধ্যে দূরত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে x। মানে একবার বস্তুটাকে এখানে রাখলে প্রতিবিম্ব পেলে, আবার বস্তুটাকে এখানে রাখলে আবার প্রতিবিম্ব পেলে, দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে x। সেই xটা যদি জানা থাকে আর এই পর্দা আর বস্তুর মধ্যে যে দূরত্বটা সেটা যদি জানা থাকে তাহলে তুমি ফোকাল লেন্থ বার করে ফেলতে পারবে, তারই এটা ফর্মুলা। আর সেক্ষেত্রে u1 ইকুয়াল টু v2, v1 ইকুয়াল টু u2 হয়, মানে প্রথমবারের বস্তু দূরত্ব দ্বিতীয়বারের প্রতিবিম্বের দূরত্বের সাথে সমান হয়, আর প্রথমবারের প্রতিবিম্বের দূরত্ব দ্বিতীয়বারের বস্তু দূরত্বের সাথে সমান হয়। এই প্রুফটাও তোমাকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। এরপরে প্রথমবারের প্রতিবিম্বের সাইজ যদি d1 আর দ্বিতীয়বারের প্রতিবিম্বের সাইজ যদি d2 হয়, তাহলে √d1 d2 করলে যে অ্যাকচুয়াল বস্তুর সাইজ বেরিয়ে চলে আসবে সেটাও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এবং এখানে রয়েছে দুটো বস্তুর যে পজিশন রয়েছে না, সেই দুটো বা ইমেজের যে দুটো ইমেজ বা বস্তুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যদি x হয় আর ম্যাগনিফিকেশন দুই ক্ষেত্রে দুটো ম্যাগনিফিকেশন যদি m1 m2 হয়, তাহলে ফোকাল লেন্থ কত হবে তার যে ফর্মুলা। ঠিক আছে, তো এই 5টা যে ডেরিভেশন আছে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন সম্পর্কিত, সেই 5টা ডেরিভেশন কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এইবারে আসছি আলোর বিচ্ছুরণ সম্পর্কে। আলোর বিচ্ছুরণ বলতে বোঝাচ্ছে যে প্রিজমটা সাদা আলোটাকে নিয়ে আলোগুলোকে কতটা সরিয়ে দিতে পারছে, যতটা আলো সরিয়ে দিতে পারবে সেই প্রিজমের আলোর বিচ্ছুরণ তত ভালো হয়। এখন আলোর যে বিচ্ছুরণ কতটা হলো সেটা মাপবো কি দিয়ে, সেটা মাপবো হচ্ছে আলোর বিচ্যুতি দিয়ে। মানে ধরো এই সাদা আলো ঢুকে মনে করো এটা লাল আলো, উপরেটা লাল আলো আর নিচেরটা হচ্ছে ধরো বেগুনি আলো, তাহলে লাল আলো আর বেগুনি আলোর মধ্যে যতটা বেশি অ্যাঙ্গেল তৈরি হবে সেইটাকে আমরা বলবো আলোর বিচ্ছুরণ। এখন এই যে অ্যাঙ্গেলটা দেখো, লাল আলো আর বেগুনি আলো এইখানে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা হচ্ছে দুটো আলোর ডেভিয়েশন এর বিয়োগফলটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। মানে প্রিজম বিচ্ছুরণ ক্ষমতা নয়, বিচ্ছুরণ। প্রিজমের বিচ্ছুরণ কতটা, প্রিজমের বিচ্ছুরণ হচ্ছে দুটো আলোর যে ডিভিয়েশন তাদের বিয়োগফল। ঠিক আছে, এরপর আসছে বিচ্ছুরণ ক্ষমতা। দুটো যে প্রান্তিক বর্ণ তাদের যে বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণকে হলুদ আলোর যে ডেভিয়েশন, সেই হলুদ আলোর ডেভিয়েশন দিয়ে যদি তুমি ভাগ করো, অর্থাৎ মধ্যম বর্ণের যে ডেভিয়েশন বিচ্যুতি সেটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলেই চলে আসবে বিচ্ছুরণ ক্ষমতা। সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ইজ ইকুয়াল টু
মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। মিউ ভি মিউ আর হচ্ছে যথাক্রমে বেগুনি এবং লাল আলোর প্রতিসরাঙ্ক, আর মিউ হচ্ছে এই দুটো আলোর অ্যাভারেজ আলো যেটা অর্থাৎ হলুদ আলো তার প্রতিসরাঙ্ক। এইবারে আমরা প্রিজমের কম্বিনেশন এমনভাবে তৈরি করব যাতে করে আলোর বিচ্ছুরণ হবে না, মানে এই 3 নম্বর পয়েন্টটা, এখানে আলোর বিচ্ছুরণ হবে না। আলোর বিচ্ছুরণ না হওয়ার কন্ডিশন হচ্ছে প্রথম প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা আর ডেভিয়েশনের গুণফল দ্বিতীয় প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা আর ডেভিয়েশনের গুণফলের যদি সমান হয় তাহলে দেখা যাবে আলোর বিচ্ছুরণই হলো না। মানে ব্যাপারটা কি হলো, আলো এইভাবে ঢুকলো, ঢুকে আলো কিভাবে ভাঙলো, আবার যখন এপাশে যাবে তখন আলোটা এবার উল্টো দিকে বেঁকবে, এইভাবে বেঁকবে এবং বেরোনোর সময় এইভাবে আরো বেঁকে যাবে ভূমির দিক, এবং এইভাবে আলো দুটা হোয়াইট আলো ছিল এখানে ভেঙে গেল, আবার এখানে জুড়ে গেল, গিয়ে আবার হোয়াইট আলোই রইল। অর্থাৎ এখানে বিচ্ছুরণই হলো না, ঠিক আছে, কিন্তু বিচ্যুতি হলো, আলোটা এরকম যাচ্ছিল এরকম এই দিকে চলে গেল, তাহলে ওর একটা বিচ্যুতি তো হলো। এরপরে আসছি আমি চ্যুতিহীন বিচ্ছুরণ, মানে এখানে বিচ্যুতি হবে না কিন্তু বিচ্ছুরণ হবে। তার কন্ডিশনটা কি হবে, তার কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনটা এখানে মানে ছবিটা এঁকে দিচ্ছি। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম দুটো প্রিজম, এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এর প্রতিসরক কোণ এ, এর প্রতিসরক কোণ এ ড্যাশ, এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ড্যাশ আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। এখানে ঘটনাটা কি ঘটবে, এখানে আলো আসবে, এখানে আলো আসবে, এই আলো ধরো এলো, আলো ভাঙলো, এই আলো এইভাবে ঘুরলো, ঘুরে বেরোনোর সময় দেখা যাবে আলোটা প্যারালাল বেরোলো, বিচ্ছুরণ হলো, বিচ্ছুরণ হয়েছে। এটা হচ্ছে তোমার ভায়োলেট, ভায়োলেট, এটা রেড, রেড আলো এরকম আলো বিচ্ছুরণ হলো, কিন্তু বেরোনোর সময় কিন্তু রেড আর ভায়োলেট একদম প্যারালাল বেরিয়ে গেল। এইটাকে বলা হচ্ছে চ্যুতিহীন বিচ্ছুরণ। তার কন্ডিশন হচ্ছে a বাই a ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ ড্যাশ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান, যেখানে মিউ ড্যাশ আর মিউ হচ্ছে দুটো প্রিজমের, মানে মিউ আর মিউ ড্যাশ হচ্ছে দুটো প্রিজমের যথাক্রমে প্রতিসরাঙ্ক, আর এ আর এ ড্যাশ হচ্ছে দুটো প্রিজমের যথাক্রমে অ্যাঙ্গেল অফ প্রিজম। দেখো রেশিওটা একটু উল্টো রেশিও এসছে, এ ড্যাশ এটা নিচে আছে আর মিউ ড্যাশটা উপরে চলে গেছে, ঠিক আছে, এই কন্ডিশনটা মনে রাখবে। এরপরে আসছে লেন্সের আবর্ণক সমবায়। এখন লেন্স মানে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রিজম রেখে রেখে লেন্স হয়, তোমরা জানো, তাই এই প্রিজমের কনসেপ্টটা লেন্সের আবর্ণক সমবায়তে কিন্তু কাজ করবে। ব্যাপারটা কি হবে, পরে আসছে লেন্সের আবর্ণক সমবায়। ব্যাপারটা কি না, লেন্সের মধ্যে যখন আলোটা এসে পড়ে, ধরো সাদা আলো এসে পড়েছে, এবং সাদা আলোর মধ্যে তো বিভিন্ন রঙের আলো আছে, প্রত্যেকটা রঙের কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়। তাহলে তুমিই বলো, লাল আলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, আবার নীল আলো তারও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আলাদা, তাই না? তাহলে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলোই আলাদা হয়ে যায় তাহলে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা ফোকাল লেন্থ হবে। তাহলে সাদা আলো যখন এসে পড়ছে, আলোটা ভাঙার পরে বিভিন্ন জায়গায় ফোকাল লেন্থ তৈরি হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন জায়গা, ধরা যাক এইখানে একটা আলো এইভাবে আসছে, সাদা আলো, এই হচ্ছে তোমার লেন্স, এই লেন্স থেকে দেখা যাবে যে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম সে অনেক দূরে গিয়ে সেই আলোটা মিলিত হলো, অর্থাৎ লাল আলোর কথা ভাবো, যার ওয়েভলেন্থ বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, সে বেঁকবেও কম, ফলে লাল আলোর প্রতিবিম্ব এখানে হলো, কিন্তু নীল ওই একই নীল আলোর প্রতিবিম্ব কিন্তু আরো আগে তৈরি হবে, এখানে তৈরি হবে, অর্থাৎ একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবিম্ব কিন্তু তৈরি হচ্ছে, এখান থেকে একরকম প্রতিবিম্ব, এখানে একরকম প্রতিবিম্ব, একটাই বস্তু কিন্তু তার প্রতিবিম্বর কালার ওয়াইজ, মানে এখানে ওই বস্তুটাই দেখা যাচ্ছে এখানে লাল রঙের প্রতিবিম্ব, ওই বস্তুটি দেখা যাচ্ছে এখানে একটা নীল রঙের প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটাকে বলা হয় অ্যাবারেশন বা ক্রোমাটিক অ্যাবারেশন। এই অ্যাবারেশনটাকে তাড়ানোর জন্য একটা কায়দা করা হয়, কি করা হয়, দুটো লেন্সকে কম্বাইন করা হয়, ঠিক আছে, যদি একটা অভিসারী লেন্স থাকে তাহলে তার সাথে অপসারী লেন্সকে কম্বাইন করে এমন একটা কম্বিনেশন তৈরি করা হয় যে কম্বিনেশনটাতে এই ধরনের ঘটনা ঘটবে না, অর্থাৎ বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকম ইমেজ তৈরি হবে না। এই কম্বিনেশনটাকে বলা হয় আবর্ণক সমবায়। এই আবর্ণক সমবায় হওয়ার কন্ডিশন হচ্ছে ওমেগা ওয়ান বাই এফ ওয়ান ইজ ইকুয়াল টু ওমেগা টু বাই এফ টু, অর্থাৎ ওমেগা ওয়ান হচ্ছে প্রথম লেন্সের ডিসপার্সিভ পাওয়ার, আর ওমেগা টু হচ্ছে দ্বিতীয় লেন্সের ডিসপার্সিভ পাওয়ার, অর্থাৎ ডিসপার্সিভ পাওয়ার আর ফোকাল লেন্থের যে রেশিও, এই রেশিওটা যদি ধ্রুবক থাকে, এই রেশিওটা যদি একই থাকে, তাহলে ওই লেন্সগুলোকে কম্বাইন করে এমন একটা কম্বিনেশন তৈরি করা যায় যাতে করে এরকম ক্রোমাটিক অ্যাবারেশন আর হবে না, অর্থাৎ বিভিন্ন কালারের ইমেজ তৈরি হবে না, একই বস্তু বিভিন্ন কালারের ইমেজ, এই জিনিসটা আর তৈরি হবে না। তো এইটাকে বলে আবর্ণক সমবায়, তার কন্ডিশন হচ্ছে যেটা আমরা লিখে রেখেছি। এইবারে আসছে বিভিন্ন আলোক যন্ত্রাদি। সেখানে প্রথমেই তোমাদের বুঝে নিতে হবে যে ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা কি, কোনো বস্তু তোমার চোখে যে অ্যাঙ্গেল তৈরি করে বা কোনো বস্তু কোনো ইনস্ট্রুমেন্টের লেন্সে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। পরে বুঝতে হবে কৌণিক বিবর্ধন কি। কৌণিক বিবর্ধন মানে হচ্ছে তোমার অবজেক্ট যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা তৈরি করেছে তোমার চোখে, বা অবজেক্টটা তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা বা যে যন্ত্রটা, অবজেক্টটা সেই যন্ত্রের যে অবজেক্টিভ বা আইপিসে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা
ওর ইমেজটা তোমার আইপিসে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা তুলনায় কিরকম রিলেশনে আছে। অর্থাৎ ইমেজ যে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করলো আর অবজেক্ট যে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে, সেই দুটো ভিজুয়াল অ্যাঙ্গেলের যে রেশিও সেটাকে বলছে ম্যাগনিফিকেশন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। সেই ইনস্ট্রুমেন্টের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটাই ইউজ হয়, কারণ ইনস্ট্রুমেন্টের অ্যাকচুয়াল ইমেজের সাইজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল বস্তুর সাইজ করে কখনো ম্যাগনিফিকেশন বার করা যায় না। ধরো তুমি চাঁদের টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখছো, তুমি চাঁদের যে অ্যাকচুয়াল যে চাঁদের সাইজ আর তোমার যে তুমি যে ইমেজ তৈরি করছো সেই ইমেজের সাইজ, অবভিয়াসলি অ্যাকচুয়াল চাঁদের সাইজ অনেক বেশি। সেক্ষেত্রে কি ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ করলে হবে? বিবর্তন আসবে? আসবে না। সেক্ষেত্রে আমাকে ওই অ্যাঙ্গুলার বিবর্ধন, অ্যাঙ্গুলার মানে ভিজুয়াল অ্যাঙ্গেল যে হচ্ছে সেই ভিজুয়াল অ্যাঙ্গুলার রেশিও দিয়ে তোমাকে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটাকে বার করতে হবে। সেইটাই এখানে আমাদের ফর্মুলা রয়েছে, যেটা সিম্পল মাইক্রোস্কোপ, সরল অনুবীক্ষণ যন্ত্র, সেখানে ফর্মুলা হচ্ছে 1+d/fe। এফি হচ্ছে আইপিসের ফোকাল লেন্থ, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, অর্থাৎ ন্যূনতম মানে যে দূরত্বে থাকলে পরিষ্কার দেখা যায়। মানুষের চোখের ক্ষেত্রে সেটা 25 সেন্টিমিটার। এরপরে আছে যৌগিক অনুবীক্ষণ, তার যে ম্যাগনিফিকেশনের ফর্মুলা সেটা তোমরা দেখতে পাচ্ছ, v/fo মাল্টিপ্লাইড বাই 1+d/fe, যেখানে ভি হচ্ছে, ভি এর জায়গায় আমরা একটা এল ইউজ করতে পারি। এল হচ্ছে যে যে টেলিস্কোপ রয়েছে, বা সরি, এরপরে আসছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, তার ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে, দেখো লিখে রেখেছি, l/fo মাল্টিপ্লাইড বাই 1+d/fe, যেখানে এল হচ্ছে অবজেক্টিভ আর আইপিস এর মধ্যে ডিস্টেন্স বা পাইপের লেন্থ। এটা যদি অনেক বেশি হয় তাহলে এই ম্যাগনিফিকেশনটা অনেক একদম নিয়ারলি ইকুয়াল টু l/fo মাল্টিপ্লাইড বাই d/fe হবে। FOFE বুঝতেই পারছো, ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ, ফোকাল লেন্থ অফ আইপিস। টেলিস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা হয় FO/FE যদি তুমি নর্মাল ভিশন করো। নর্মাল ভিশন মানে হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ তৈরি হবে। সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে নর্মাল ভিশন। সেক্ষেত্রে টেলিস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে m=f/fe। FOFE হচ্ছে ফোকাল লেন্থ অফ অবজেক্ট অ্যান্ড আইপিস। আর যদি ডিস্টিংক্ট ভিশনে হয় সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে FO/FE মাল্টিপ্লাইড বাই 1+FE/D। এখানে বুঝতেই পারছো FOFE গুলো হচ্ছে অবজেক্ট ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ অ্যান্ড আইপিস, আর ডি হচ্ছে ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং বিশেষ করে এই যে তিনটে ফর্মুলা, অর্থাৎ এইটা, এইটা এবং এইটা, তিনটে ফর্মুলা কিন্তু বারবার তোমাকে ডেরিভেশন গুলো প্র্যাকটিস করতে হবে, তবেই ডেরিভেশন গুলো তোমার পরীক্ষার সময় করতে অসুবিধা হবে না। ওকে, তো স্টুডেন্টস, এই হচ্ছে আলোর উপরে একটা টোটাল একটা লেসন, যেখানে আমরা আলোচনা করলাম যে কোন কোন ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে এবং কোন কোন ডেরিভেশন গুলো তোমার ইম্পর্টেন্ট রয়েছে। তো স্টুডেন্টস, এখানেই আমি এই ভিডিওটা শেষ করলাম। যদি এরকম ভিডিও চাও অন্য টপিকের উপরে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।